নমস্কার। রাজ্যের ও দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা খবর দেখে নিন এক নজরে। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। 28 লক্ষ গ্রাহকের নথিপত্র যাচাইয়ের নির্দেশ। কি কি কারণে রেশন কার্ড বাতিল হতে পারে জানুন। প্রধানমন্ত্রী বাসভবন লাগোয়া বস্তিবাসীদের উঠে যাওয়ার নির্দেশ দিল্লি হাইকোর্টের। না সরলে পুলিশ দিয়ে উচ্ছেদ। নেপালে হরপা বানে খোঁজ মিলছে না প্রায় 133 ভারতীয়র, যাচ্ছিলেন কৈলাস মানস সরোবর দর্শনে। তোলাবাজি করলে ছাড় নেই, সোজা গ্রেপ্তার হবেন। পুলিশকে পাশে নিয়ে মাইক হাতে রাস্তায় নামলেন মন্ত্রী শঙ্কর। ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার 14 সিলিন্ডার, পলাতক অভিযুক্ত। ফের মালদহ, পৃথক অভিযানে মোট 5 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। পাকড়াও ভারতীয় এক দালালও। বাংলার 4133 স্কুলে পড়ুয়াই নেই, কিন্তু শিক্ষক 19,000। কেন্দ্রের রিপোর্টে সামনে এলো তৃণমূল আমলের শিক্ষার হাল, চরম লজ্জা। উত্তরবঙ্গের পর মালদহ মেডিকেল, একদিনে 10 সদ্যজাতের মৃত্যুর রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন। নেপালের বন্যা পরিস্থিতি নিয়ে শাহকে ফোন মোদির, যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস। লুডো খেলা নিয়ে তুমুল ঝামেলা, ছেলেকে মারধর বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার। তুষারধস না হিমবাহ বিস্ফোরণ, নেপালের হরপা বানের প্রলয়ে বিহারেও সতর্কতা জারি। মুখ্যমন্ত্রী সম্রাটকে ফোন শাহের। মেদিনীপুর স্টেশনের কাছে অবৈধ মদের কারবারে অভিযান, বুলডোজারে ভাঙা হলো 5 দোকান। দমদমে ডেঙ্গির বলি 10 বছরের স্কুল ছাত্র, টানা জ্বরের পর আচমকা কমে যায় প্লেটলেট, হাসপাতালের পথেই মৃত্যু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় হঠাৎ উঠে এলো নিতাই দত্তের নাম, কে তিনি জানেন? পরিচয় সামনে আসতেই তুঙ্গে শোরগোল। মন্ত্রী সুকান্ত মজুমদারকে নিয়ে সমাজ মাধ্যমে অনৈতিক মন্তব্য, দলের গঙ্গারামপুরে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে শোকজ করল বিজেপি। দোকানের দরজা ভেঙে হানা, সিসিটিভি তছনছ করে লক্ষাধিক টাকা চুরি, গোয়ালতোড়ে তদন্তে পুলিশ। মুর্শিদাবাদ থেকে মালদহ, 22টি জেলায় হঠাৎ বিশেষ অভিযান, পরিযায়ী শ্রমিকদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের। রান্নাঘর ভর্তি আরশোলা, ক্রিকেটারদের আমিষ চা, মুম্বাই ক্রিকেট সংস্থার রেস্তোরাঁ দেখে অগ্নিশর্মা তুকারাম। পুজোর আগে বেতন বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার, সেপ্টেম্বরে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে 3 গুণ স্যালারি। রবীন্দ্র রচনাবলী সহ 19 বই ফেরত না দেওয়ার অভিযোগ, মমতার বিরুদ্ধে এবার আইনি হুঁশিয়ারি, তোলপাড় ফেলা অভিযোগ। দুর্গাপুজোর মণ্ডপে ফুটে উঠবে নন্দীগ্রাম থেকে নবান্ন, শুভেন্দুর রাজনৈতিক যাত্রার এই থিম চমকে দেবে। সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে 72 ঘন্টার নিষেধাজ্ঞা, কেন এই পদক্ষেপ ব্যাখ্যা দিলেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী। অবৈধ বালির ট্রাক থেকে তোলাবাজি, হাতে নাতে ধৃত পুলিশ কনস্টেবল, উদ্ধার 5.54 লক্ষ টাকা। 1 ঘন্টায় কতটা বিদ্যুৎ তৈরি করে সোলার প্যানেল, পকেট বাঁচাতে এটাই হতে পারে সেরা পথ। আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কাল ঘাম ছুটছে রোগী পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়। রান্নাঘরে মারাত্মক ধাক্কা, হুহু করে দাম বাড়ছে চাল ডাল থেকে সবকিছুর, বড় বিপদের সতর্কতা জারি করল আরবিআই। কলকাতার দখল নিতে মরিয়া বিজেপি, নভেম্বরের পুরো ভোটের আগে চূড়ান্ত মাস্টার প্ল্যান। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। রাজ্যে পালাবদলের পর থেকেই রেশন নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, সেই সঙ্গে বিষয়টি নিয়ে তৎপর কেন্দ্র। সম্প্রতি জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় 24 লক্ষ রেশন গ্রাহককে চিহ্নিত করে সেই তালিকা খাদ্য দপ্তরে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের নথিপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ভেরিফিকেশনের পরেই রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত। আগস্ট মাসে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া। শীঘ্রই রাজ্যের রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলছে। এবার জানা গেল, জাতীয় প্রকল্পের অধীনে বাংলায় প্রায় 24 লক্ষ রেশন গ্রাহকের তালিকা খাদ্য দপ্তরে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই
এই গ্রাহকদের নথিপত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই যাচাই প্রক্রিয়ার পর দ্রুত অযোগ্য গ্রাহকদের রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নিতে পারে খাদ্য দপ্তর। যদিও কোন কোন মাপকাঠিতে রেশন কার্ড বাতিল করা হবে সেই ঘটনায় এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা হয়নি। সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যের সরকারি কর্মী, কেন্দ্রীয় সরকারি কর্মী, পেনশনভোগী, আয়করদাতা, কোম্পানি ডিরেক্টর, গাড়ি মালিকদের রেশন কার্ড বাতিল করা হতে পারে। সেই সঙ্গেই মৃত ব্যক্তিদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে। জানা গিয়েছে, অযোগ্য রেশন গ্রাহকদের কার্ড বাতিলের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রায় 24 লক্ষ গ্রাহকের মধ্যে প্রথম পর্যায়ে 17,74,000-এর নাম ছিল। দ্বিতীয় পর্যায়ে আরও 6,12,000 নাম যুক্ত হয়। এবার তাদের সকলের নথিপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে অযোগ্য প্রমাণিত হলে কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করতে পারে সরকার। এদিকে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আগেই বলেছিলেন, সরকারি কর্মচারী, পেনশনভোগী, আর্থিকভাবে সচ্ছল নাগরিকরা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। এই আবহে রাজ্যের প্রায় 24 লক্ষ রেশন গ্রাহককে নিয়ে সামনে এলো বড় আপডেট। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন চত্বরে সুসংলগ্ন এলাকায় গড়ে ওঠা 3টি বস্তি খালি করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল দিল্লি হাইকোর্ট। ওই চত্বরে বসবাসকারী 350-রও বেশি পরিবারকে আগামী 6 সপ্তাহের মধ্যে জায়গা খালি করে সরকারের নির্ধারিত পুনর্বাসন কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি ডি.কে. উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলাটির শুনানি হয়। শুনানি চলাকালীন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, লোক কল্যাণ মার্গ সংলগ্ন বিআর ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি কলোনি, এই 3টি বস্তি অনতিবিলম্বে ফাঁকা করতে হবে। নির্দেশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে বস্তি খালি না করা হলে রাজ্যের প্রশাসন, পুলিশ সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার মনোন্নয়নের স্বার্থে এই 3টি বস্তি অপসারণের সক্রিয় হয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আবাসন ও নগরায়ণ মন্ত্রকের অধীনস্থ ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস থেকে সংশ্লিষ্ট বাসিন্দাদের গত 6 মার্চের মধ্যে বস্তি খালি করার নির্দেশও দেওয়া হয়েছিল। শুধু উচ্ছেদ নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির স্থায়ী মাথার ছাদ সুনিশ্চিত করতে সরকারি সংস্থা দিল্লির আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড এর মধ্যে বিকল্প বাসস্থানের ব্যবস্থাও করে কেন্দ্র। সাবদা ঘেবরা অঞ্চলের ডিইউএসআইবি কলোনিতে পরিবারগুলির জন্য পৃথক ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছিল। তবে নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও বাসিন্দারা সাবদা ঘোবরার বিকল্প ফ্ল্যাটে স্থানান্তরিত না হয়ে আগের ঠিকানাতেই রয়ে যান। এর ফলে উচ্ছেদ প্রক্রিয়া আটকে থাকে। অবশেষে আদালত কড়া অবস্থান নিয়ে বস্তিবাসীদের জন্য 6 সপ্তাহের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করে দিল। নেপালের হড়পা বানে প্লাবিত একাধিক গ্রাম, ধসে তলিয়ে গিয়েছে রাস্তা ও সেতু। নুয়াকোট এবং ধাদিং জেলা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বিপর্যয়ের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে বহুদূরে। জলপ্রবাহের টান ও ধসে নিখোঁজ অত্যন্ত 348 জন পর্যটক, যাদের মধ্যে 133 জন ভারতীয় নাগরিক রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ডের দেওয়া হিসাব অনুযায়ী বন্যা কবলিত অঞ্চল থেকে নিখোঁজ 348 জনের মধ্যে 291 জন বিদেশি এবং 93 জন নেপালি নাগরিক রয়েছেন। নিখোঁজ বিদেশিদের তালিকায় বড় অংশই ভারতীয়। এদিকে রসুয়া জেলায় উদ্ধার কাজ ও ত্রাণ দিতে গিয়ে বিপর্যয় মোকাবেলা দল নিজেরাই বিপদে পড়েছে। অন্তত 26 জন নেপাল পুলিশ কর্মী এবং আর্মড পুলিশ ফোর্সের 7 জওয়ানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে সেনাকে ময়দানে নামানো হয়েছে। আকাশপথে নজরদারি ও নিখোঁজের উদ্ধারে নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টার ও বিশেষ দুর্যোগ মোকাবেলার দল মোতায়েন করেছে। উজান থেকে নেমে আসা জলরাশি নেপালের পাহাড়ি এলাকার বিদ্যুৎ পরিকাঠামোকে ছারখার করে দিয়েছে। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে, বানের ধাক্কায় তাদের অন্তত 6টি প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র ও সাব স্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলির তালিকাও রয়েছে। বিদ্যুৎ উৎপাদন, বন্টন ও সঞ্চালন ব্যবস্থা অচল হয়ে পড়ায় বিশাল অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধস ও জল জমার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক জাতীয় সড়ক। নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ডিআইজি অভিনারায়ণ কাফলে জানিয়েছেন, নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয়ের গভীরতা পর্যালোচনা করতে ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, রেড ক্রস, স্কাউট এবং বিশেষ চিকিৎসক দলকে সমন্বিতভাবে উদ্ধার কাজে নামানো হয়েছে। বুধবার রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্করকে তার নিজের শহরে দেখা যায় মাইক হাতে। তিনি হুঁশিয়ারি দেন, তোলাবাজি করলে এবার জেলে যেতে হবে। অভিযুক্ত যে দলেরই হন ছাড় পাবেন না। বিরোধী শিবিরে থাকার সময় শাসক তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করত বিজেপি, সেই একই অভিযোগ বুমেরাং হয়েছে। নতুন সরকারের 3.5 মাসের মেয়াদে বেশ কিছু জায়গা থেকে তোলাবাজির অভিযোগ পেয়েছে শাসক দল। তা নিয়ে শীর্ষ নেতাদের গলাতেও সাবধানবাণী শোনা গিয়েছে। এবার তোলাবাজি রুখতে মাইক হাতে রাস্তায় নামলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অন্যতম সদস্য শঙ্কর ঘোষ। বুধবার রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্করকে তার নিজের শহরে দেখা যায় মাইক হাতে। তিনি হুঁশিয়ারি দেন, তোলাবাজি করলেই জেলে যেতে হবে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরে বিভিন্ন জায়গায় অনৈতিকভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রে অভিযুক্ত শাসক দলেরই কেউ।
এ পর্যন্ত কারো কারো বিরুদ্ধে দলের তরফে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন পদক্ষেপ করেছে এমন তথ্য নেই। গত কয়েকদিন ধরে শঙ্করের শহরেও তোলাবাজির অভিযোগ উঠেছে। সেটা কানে গিয়েছে মন্ত্রীর। তিনি কলকাতা থেকে শিলিগুড়ি ফেরার কিছুক্ষণ পরে রাস্তায় নেমে পড়েন। শহরের কোর্ট মোড়ে গিয়ে ঘোষণা করেন তোলাবাজি বরদাস্ত করা হবে না। পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ আধিকারিককে নির্দেশ দেন কেউ তোলাবাজি করলেই গ্রেপ্তার করতে হবে এবং এই নীতি দলমত নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। মাইক হাতে শঙ্কর বলেন, রাজ্যে এখন আইনের শাসন প্রতিষ্ঠাতা হয়েছে। কেউ এইসব অনৈতিক কাজ করলে তাকে ছেড়ে কথা বলা হবে না। মনে রাখবেন, রাজ্য থেকে তোলাবাজ সরকার বিদায় নিয়েছে। আমাদের আমলে এসব চলবে না। তিনি আরও বলেন, কেউ তোলাবাজি করলে পুলিশকে জানানোর পাশাপাশি তোলা দিতেও যাবেন না কেউ। আমি পুলিশকে বলেছি গোটা ঘটনা খতিয়ে দেখতে। কেউ তোলাবাজি করলেই তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কেউ এমন কোনো সমস্যায় পড়লে সমাধানের হেল্প নম্বরের আদলের জন্য একটি ফোন নম্বর জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। বিজেপির একটি সূত্রের খবর, ওই নম্বরেই শহরের কোর্ট মোড় এলাকার কয়েকজন টোটো চালক অভিযোগ করেছিলেন। তারা জানান, রাস্তায় টোটো চালাতে গেলেই টাকা চাওয়া হচ্ছে। বুধবার কয়েকজন টোটো চালকদের সঙ্গে কথা বলেন শঙ্কর। তাদের পরামর্শ দেন কেউ টাকা চাইলে যেন না দেন, আর কেউ তোলাবাজির চেষ্টা করলে পুলিশকে বলেন পদক্ষেপ নিতে। ক্লাবের ঘর ভাড়া করে চলছে অবৈধ গ্যাসের ব্যবসা। ডিআইবি ও বনগাঁ পুলিশের অভিযানে উদ্ধার 14টি গ্যাস সিলিন্ডার। চাঞ্চল্যকর ঘটনা বনগাঁ থানার অন্তর্গত মতিগঞ্জ কাঠতলা এলাকায়। সেখানকার একটি ক্লাবের ঘর থেকে উদ্ধার হয়েছে বেআইনিভাবে মজুত রাখা 14টি গ্যাস সিলিন্ডার। সঙ্গে উদ্ধার হয়েছে গ্যাস রিফাইলিং করার যন্ত্র ও ক্যাশ মাপার জন্য ইলেকট্রিক মিটার। ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাবের ওই ঘরটি মিঠুন নামে একজন ব্যক্তি বছরখানেক আগে ভাড়া নিয়েছিল। বলেছিল তিনি ওই অটো মেরামতের কাজ করবেন। আমাদের কাছে আর কোনো তথ্য ছিল না। ক্লাবের কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি যে ওই ঘরে কাজের নামে অবৈধ গ্যাস বিক্রির কারবার চালাচ্ছিল ওই ব্যক্তি। এদিন ক্লাবের থেকে যে 14টি গ্যাস সিলিন্ডার পাওয়া গিয়েছে তার মধ্যে 4টি ভরা ও 10টি খালি ছিল। ঘটনার খবর জানাজানি হওয়া মাত্রই পালায় মিঠুন। তাকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। ক্লাব কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে আমরা মিঠুনকে রুম ভাড়া দিয়েছিলাম। তিনি পেশায় অটো চালক ছিলেন। আমরা প্রথম ওই ব্যবসা নিয়ে কোনো নাক গলায়নি। তবে মাস কয়েক আগে আমাদের কাছে তথ্য আসে যে ওই ঘর ভাড়া নিয়ে কোনো বেআইনি কাজ করছেন মিঠুন। এরপরেই তাকে আমরা ঘর ছেড়ে দিতে বলি। তখন মিঠুন আরও কয়েকদিন আমাদের কাছে সময় চায়। বলে তার ঘরে অনেকগুলি জিনিস রয়েছে, ধীরে ধীরে সেগুলি নিয়ে যাওয়ার পর তিনি ঘরটি ছেড়ে দেবেন। এরপর থেকেই তার আর কোনো পাত্তা নেই। এরপর আজ আমরা পুলিশকে খবর দিই। তারা এসে দরজা ভাঙতেই ঘর থেকে 14টা গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। মনে হচ্ছে মিঠুন বেআইনিভাবে গ্যাস বিক্রির কাজ করত। লোকচক্ষুর আড়ালে ক্লাবের ঘরে এগুলো রেখে দিত। আমরা কেউ জানতেই পারিনি। পুলিশ এসে সবকটি গ্যাস উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। অভিযোগ, এদেশে ঢুকে পড়া কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাদের দেশে পাঠানোর ক্ষেত্রে দালাল হিসেবে কাজ করেছিল রিপন বিশ্বাস নামে এক যুবক। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ এবং বিএসএফের একটি যৌথ এবং একটি পৃথক অভিযানে হাবিবপুর থানা এলাকায় 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন বলে খবর। তাদের সাহায্য করা এবং আশ্রয় প্রদানের অভিযোগে এ রাজ্যের এক বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যার দিকে হাবিবপুর থানার জাজল অঞ্চলে ভবানীপুর এলাকায় দুজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। হাবিবপুর থানার পুলিশ বিশেষ সূত্র মারফত তাদের সম্পর্কে তথ্য জানার অভিযান চালায় এবং গ্রেপ্তার করে দুজনকেই। ধৃতদের মধ্যে একজনের নাম মানিক, তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার চর ভুবনপাড়া এলাকায়। দ্বিতীয় জনের নাম রিপন বিশ্বাস, তিনি হাবিবপুরের ওই বৈদ্যপুর অঞ্চলের দাল্লা চরণতলার বাসিন্দা। অভিযোগ, এদেশে ঢুকে পড়া কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাদের দেশে পাঠানোর ক্ষেত্রে দালাল হিসেবে কাজ করছিলেন রিপন। অন্যদিকে মঙ্গলবারই হাবিবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও 4 বাংলাদেশির সন্ধান পায় পুলিশ এবং বিএসএফ। তারা প্রত্যেকে বেআইনিভাবে ভারতে ঢুকেছিলেন বলে অভিযোগ। ধৃতদের নাম মোহাম্মদ মোহারাম আলী, মোহাম্মদ ইয়ামিন হোসেন, মোহাম্মদ জগদল হোসেন এবং মোহাম্মদ সাজিব হোসেন। এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশ রাজশাহী জেলার গোদাগাড়ি থানা এলাকায়। প্রথম অভিযানে ধৃত বাংলাদেশি নাগরিক এবং ভারতীয়কে বুধবার মালদহ জেলা আদালতে হাজির করানো হয়েছে। তারপর অভিযানের ধৃত 4 বাংলাদেশিকে মালদহের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। প্রকাশিত কেন্দ্রের ইউডিআইএসি প্লাস এর রিপোর্ট, সেখানে 2025 থেকে 26 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের বেহাল শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে। রাজ্য জুড়ে শিক্ষক ও পড়ুয়ার সংখ্যার এক বিপুল বৈপরীত্য এবং পরিকাঠামোগত সংকট রয়েছে, সেই তথ্যই ধরা দিয়েছে। কেন্দ্রীয় স্কুল ও শিক্ষা সাক্ষরতা দপ্তরের তরফে প্রকাশিত এই রিপোর্ট কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গোটা দেশে মোট 5,663টি পড়ুয়া শূন্য স্কুল রয়েছে। এর মধ্যে প্রায় 73% অর্থাৎ 4,133টি স্কুল পশ্চিমবঙ্গেই অবস্থিত। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, সেখানে 313টি পড়ুয়া শূন্য স্কুল এবং 177 জন শিক্ষক রয়েছে। এদিকে রাজ্যে গত বছর এরকম 3,812টি স্কুল ছিল যেখানে পড়ুয়া ছিল শূন্য, কিন্তু শিক্ষক ছিলেন 17,965 জন। তবে বিপুল সংখ্যক এই বৈষম্যের জন্য দায়ী বেসরকারি স্কুলগুলির গাফিলতি, এমনই মনে করেছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি জানান, বেসরকারি স্কুলগুলি কেন্দ্রীয় পোর্টালে ঠিকমতো তথ্য আপলোড করেনি। তারা শিক্ষকদের তথ্য আপডেট করলেও পড়ুয়াদের তথ্য দেয়নি। সেই কারণে স্কুলগুলিতে পড়ুয়ার
সংখ্যা শূন্য দেখাচ্ছে। পাশাপাশি তিনি এও জানান, গত 15 বছরে ব্যাপক দুর্নীতির কারণে প্রায় কোনো শিক্ষক নিয়োগ হয়নি। নতুন সরকার সেই প্রক্রিয়া সংশোধন করবে, চলতি বছরের শেষ হওয়ার আগেই কাটবে এই সমস্যা আশা মন্ত্রীর। ইতিমধ্যেই সেজন্য শিক্ষকদের বদলির কাজও শুরু করেছে রাজ্য সরকার। যেসব স্কুলে অতিরিক্ত শিক্ষক রয়েছেন তাদের শিক্ষকহীন বা এক শিক্ষক বিশিষ্ট স্কুলগুলিতে পাঠানো হচ্ছে। রিপোর্টে আরও প্রকাশ, 6,769টি স্কুলে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন। সেখানে মোট পড়ুয়ার সংখ্যা 2,29,569 জন। শিক্ষক পড়ুয়ার অনুপাতেও রাজ্যে দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন স্থানে। শিক্ষক পড়ুয়ার অনুপাত 30। পরিকাঠামোগত পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের মোট 93,147টি স্কুলের মধ্যে মাত্র 23,894টিতে কম্পিউটার এবং 18,374টিতে ইন্টারনেট সংযোগ রয়েছে। তবে অতীতে ক্যাগের রিপোর্টেও রাজ্যের শিক্ষার করুণ দশা প্রকাশ পেয়েছিল। সেখানে জানানো হয়েছিল 520টি স্কুলে কোনো শিক্ষক না থাকলেও 8,596 জন পড়ুয়া রয়েছে। এছাড়াও উচ্চ প্রাথমিকের পর 28 থেকে 42% শিক্ষার্থী স্কুল ছুট হচ্ছে। এজন্য তৃণমূল জামানায় শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে হাজার হাজার চাকরি বাতিল হওয়া শিক্ষা ব্যবস্থার সংকট আরও গভীর রয়েছে। উত্তরবঙ্গ মেডিকেলের পর এবার মালদহ মেডিকেল কলেজ। একদিনে 10 নবজাতকের মৃত্যু ঘিরে শোরগোল। প্রথম দিকে মেডিকেল কর্তৃপক্ষ বিষয়টি আড়ালের চেষ্টা করে বলে অভিযোগ। তবে নজরে আসতেই এবার তড়িঘড়ি অ্যাকশনে নামল স্বাস্থ্য ভবন। এই ঘটনায় মালদহ মেডিকেলের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হলো হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। হাসপাতাল সূত্রের খবর, ঘটনাটি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের। মালদহ মেডিকেল কলেজে 1,120টি বেডের প্রসূতি মা ও নবজাতকের জন্য পৃথক একটি ভবন রয়েছে। তৃণমূলের জামানায় এর নাম দেওয়া হয়েছিল মাতৃমা। এই ভবনেই ঘটনাটি ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে 10 জন সদ্যোজাতের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 8 শিশুকেই আশঙ্কাজনক অবস্থায় এই হাসপাতালে রেফার করা হয়েছে। ওই দিনই মালদহ মেডিকেল কলেজের জন্ম নেওয়া 2টি শিশু মারা যায়। অভিযোগ, প্রথম দিকে এই বিষয়টি সামনে আনতে চায়নি মালদহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে কিছুদিন পরে স্বাস্থ্য দপ্তরের সাইটে মৃত্যুর তথ্য আপলোড হতেই বিষয়টি নজরে আসে স্বাস্থ্য দপ্তরের। এরপরেই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। শ্বাসকষ্ট, জন্ডিস সহ একাধিক কারণে মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেট উল্লেখ ছিল। তবে একই দিনে 10 শিশুর মৃত্যুর বিষয়টি নজরে আসতেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ভবন। পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে হাসপাতালের কাছ থেকে। মালদহ মেডিকেল কলেজের সুপার প্রসেনজিৎ বর জানান, 10টি শিশুর মধ্যে মাত্র 2 জন শিশু জন্ম হয়েছিল মালদহ মেডিকেল কলেজে। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে মালদহ মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল। তিনি জানান, এ নিয়ে স্বাস্থ্য ভবন থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আপাতত তার প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে, পরবর্তীতে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হবে। বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে এ নিয়ে বৈঠক হয়েছে। একাধিক আধিকারিকের কথায়, একটি জেলায় একটি সপ্তাহে শিশু মৃত্যুর হার গোটা রাজ্যের শিশু মৃত্যুর পরিসংখ্যানকে প্রভাবিত করেছে। সারা দেশের প্রেক্ষিতেও এই ঘটনা উদ্বেগজনক। আগস্টের দ্বিতীয় সপ্তাহেই 2 দিনে 10 শিশুর মৃত্যু হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। একের পর এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছিল। প্রসঙ্গত, কয়েকদিনের ব্যবধানেই ফের খবরের শিরোনামে উঠে এই মালদহ মেডিকেল কলেজ। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই পরিবেশ দেখে বিতর্ক তৈরি হয়েছিল। দেখা গিয়েছিল হাসপাতালের যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা, তার মধ্যেই চলছে চিকিৎসা। রোগী যে বেডে শুয়ে আছেন তার পাশের বেডেই রাখা ইঁদুর ধরার কল। পদক্ষেপের বার্তা দিয়েছিল খোদ স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায়। এবার মালদহ মেডিকেলে নবজাতকের মৃত্যুতে ফের স্বাস্থ্য দপ্তরের প্রশ্নের মুখে এই সরকারি হাসপাতাল। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।